প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত দ্বিতীয় কবিতা শিকার নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা লাইন ধরে ধরে তোমাদের সামনে পেশ করব। কাজেই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। শিকার জীবনানন্দ দাস। শিকার কবিতাটি সর্বপ্রথম বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এরপর এটি 1351 বঙ্গাব্দে প্রকাশিত মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। কি বলছে লাইন ধরে ধরে আমরা দেখে নিই। ভোর আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। অর্থাৎ শিকার কবিতার সূচনা হয়েছে এক ভোরের প্রকৃতির বর্ণনা দিয়ে। সেই ভোরে আকাশের রং নীল, আর পেয়ারা আর নোনার গাছ সবুজের আভা মেশানো। তারপর কি বলছে, একটি তারা এখনো আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলেছে এখনো। অর্থাৎ প্রকৃতি যেন তার আমলিন স্বাভাবিকত্ব খুঁজে পেয়েছে। আকাশে থাকে একটি তারা, সচ্ছল আবার একসঙ্গে উজ্জ্বল। আর কি বলছে, আকাশে থাকে পাড়াগার বাসর ঘরের লজ্জা শিলা মেয়ে বা মিশরের মানুষের বুক থেকে রেখে দেওয়া মুক্তোর মতো একটি তারা। তারপর কি বলছে, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশলাইরা সারা রাত মাত্র আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। অর্থাৎ দেশওয়ালি মানুষেরা হিমের রাতে শরীর গরম রাখার জন্য যে আগুন জ্বালিয়েছিল তা স্তিমিত হয়ে যায়। রাতের বেলার তার লাল উজ্জ্বলতা হারায়, বরং সকালের আলোয় তা প্রকাশিত হয়। সূর্যের আলোর তার রং কুমকুমের মতো নেই, তার হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরের চারদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল দানার মতো ঝিলমিল করছে। বরং সকালের আলোয় শিশিরের ছোঁয়ার চারদিকের বন ও আকাশ ঝিলমিল করতে থাকে। অর্থাৎ কি বুঝতে পারছি, দেশওয়ালি মানুষেরা হিমের রাতে শরীর গরম রাখার জন্য যে আগুন জ্বালিয়েছিল তা স্তিমিত হয়ে যায়। সূর্যের আলোয় ঢাকা পড়ে যায় তার উজ্জ্বলতা, চারপাশ শিশিরের ছোঁয়ায় ঝিলমিল করে ওঠে। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরের বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেবে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নাপলো। ঘুমহীন বিহল শরীর তাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণের পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। অর্থাৎ কি, প্রকৃতির এই পটভূমিতেই দেখা যায় একটি হরিণকে, সুন্দর বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে সে ভোরের আলোয় নেমে আসে, ছিঁড়ে খায় বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস, ক্লান্তির অবসান ঘটানোর জন্য নাবে নদীর শীতল জলে। এই অংশ পর্যন্ত কবিতাটি যেন প্রকৃতি সৌন্দর্যের এক অসামান্য পরিব্যাপ্তি। এরপর কি ঘটলো, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, আগুন জ্বললো আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। কি বলছে, অর্থাৎ একটি অদ্ভুত শব্দ এই প্রেক্ষিতে সম্পূর্ণ পাল্টে দেয়। হরিণের রক্তে নদীর জল লাল হয়ে ওঠে, অনতি বিলম্বেই তৈরি হয়ে যায় হরিণের মাংস। এইভাবে হরিণ শিকারের মধ্যে দিয়ে উপসংহার ঘটে কবিতাটির। বিষয়বস্তুর নাটকীয় রূপান্তর শুধু নয়, এই শিকার কবিতা শেষে নিয়ে আসা অন্ধ মানব সভ্যতার হৃদয়হীনতার ব্যঞ্জনাও। যারা শিকার করে তারা শিকারী। কবিতাটির নামকরণে শিকারী মানুষের নির্মমতার প্রকাশও ঘটেছে। সমগ্র কবিতাটি যেহেতু তার সমাপ্তি শীর্ষে সম্পূর্ণ হয়েছে, তাই কবিতার নামকরণ কিন্তু এক্ষেত্রে একেবারেই সার্থক। অর্থাৎ প্রথমে যে আগুন জ্বলেছিল
তারপর দ্বিতীয়বার আবার কিন্তু আগুন জ্বললো। প্রথম আগুন জ্বলেছিল শরীর গরম করার জন্য, কিন্তু দ্বিতীয়বার যে আগুন জ্বললো হরিণের সুস্বাদু মাংস খাওয়ার জন্য। সিগারেটের ধোঁয়া আর টেরিকাটা কয়েকটা মানুষের মাথা দেখা গেল। হরিণটি তখন নিস্পন্দ নিরাপরাধ ঘুমের মধ্যে চলে গিয়েছে। নাগরিক সভ্যতার বিকৃত বাসনা মেটাতে গিয়ে মৃত্যু হয়েছে তার। অর্থাৎ কবিতাটি কিন্তু একেবারেই সার্থক একটি কবিতা। নামকরণের দিক দেখো একেবারে সার্থক। শিকার। আশা করব তোমাদের আলোচনার মাধ্যমে কবিতার সারমর্ম যেটা রয়েছে সেটা আমি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর আজকের ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করো।